শুভ সকাল শ্রোতা বন্ধুরা, অভিজ্ঞাপনে জানাই স্বাগত আপনাদের এই ভোরের স্নিগ্ধ আলোর আবেশে নতুন দিনের প্রথম স্পন্দনে। শ্রোতা বন্ধুরা, আশা করি ভালো আছেন। আর আজ অভিজ্ঞাপনে রয়েছে আমি আরজে চিন্ময়, আর আমার সাথে রয়েছে আরজে সুস্মিতা। শ্রোতা বন্ধুরা, দিনের প্রথম আলো যখন ধীরে ধীরে অন্ধকার সরিয়ে দেয়, ঠিক তখনই জীবন আমাদের আরও একটা সুযোগ দেয় নিজেকে নতুন করে খুঁজে নেওয়ার। এই শান্ত নির্মল প্রভাতের আবহে আজ আমরা কথা বলবো এমন এক অনুভূতি নিয়ে, যা খুব সাধারণ হয়েও অসাধারণ। আর সেটা হলো অ্যাপ্রিসিয়েশন বা প্রশংসা। প্রশংসা মানে শুধু ভালো লাগা প্রকাশ করা নয়, প্রশংসা মানে কাউকে বোঝানো। সে একা নয়। তাই আজকের এই সুন্দর সকালে চলুন আমরা নিজের কাছে একটা প্রতিশ্রুতি রাখি যে এখন থেকে কারো ছোট্ট কোনো চেষ্টাকেও বড় করে দেখব। কারণ একটু অ্যাপ্রিসিয়েশন হয়তো আপনার কাছে খুব সাধারণ, কিন্তু কারো কাছে সেটাই হতে পারে বেঁচে থাকার অনুপ্রেরণা। এই অনুভূতিকে হৃদয়ে ধারণ করে চলুন এগিয়ে যাই অভিজ্ঞাপনে। শ্রোতাবন্ধু, এবার আজকের দিনের কিছু বিশেষ বিশেষ ঘটনা বলি ইতিহাসের পাতা থেকে। আজ 29শে মার্চ, আজকের দিনেই 1857 সালে মঙ্গল পাণ্ডে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্রভাবে আন্দোলন আরম্ভ করেন। ব্যারাকপুরের সূচনা হয় সিপাহী বিদ্রোহের। 1929 সালে নাট্যজগতের বিশিষ্ট অভিনেতা, নাট্যকার, পরিচালক উৎপল দত্ত জন্মগ্রহণ করেন শিলংয়ে। কলকাতার সেন্ট জেভিয়ার স্কুল ও কলেজ এ পড়াশোনা করেন আর কৃতি ছাত্র হিসেবে সুনাম অর্জন করেন। ইংরেজি ছাড়াও হিন্দি, ফরাসি, জার্মান, স্প্যানিশ, ল্যাটিন ভাষাতে ভালো দখল ছিল তাঁর। শেক্সপিয়ার সম্পর্কে বিশেষজ্ঞ ছিলেন তিনি। দীর্ঘদিন সাউথ পয়েন্ট স্কুলে শিক্ষকতা করেছেন। সেন্ট জেভিয়ার্সে পড়ার সময় বন্ধুদের নিয়ে দি শেক্সপিয়ারিয়ান নাম দিয়ে থিয়েটারের দল গড়ে তোলেন। আর শেক্সপিয়ারিয়ান ইন্টারন্যাশনাল থিয়েটার কোম্পানি কলকাতায় এলে তিনি সেখানে যোগ দিয়ে অভিনয় শিক্ষা গ্রহণ করেন। 1949 সালে দি শেক্সপিয়ারিয়ান নাট্যগোষ্ঠীর নতুন নামকরণ করেন লিটল থিয়েটার গ্রুপ। তার নাট্যগোষ্ঠীতে যোগদান করেন রবি ঘোষ, নীলিমা দাস, শোভা সেন, শেখর চট্টোপাধ্যায় প্রমুখ অভিনেতা অভিনেত্রীগণ। তার রচিত অঙ্গার নাটক মিনার্ভা থিয়েটারে প্রায় 300 রজনী অতিক্রম করে। এটি ছিল তার প্রথম হল ভাড়া নিয়ে মঞ্চস্থ নাটক। তারপর কল্লোল নাটক 1965 সালে। 1969 সালে এলটিজি গ্রুপ ভেঙে পিপলস থিয়েটার নামে নতুন দল গঠন করেন এবং তার রচিত টিনের তলোয়ার, পাণ্ডবের অজ্ঞাতবাস, লাল দুর্গ, শৃঙ্খল ঝঞ্কার, মানুষের অধিকার ইত্যাদি নাটক মঞ্চস্থ করেন। বাংলা ও হিন্দি ছবিতেও তিনি অনবদ্য অভিনয়ের সাক্ষ্য রেখে গেছেন। জন্মদিনে তাকে জানাই অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন জানিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের এপ্রিল মাসের প্রথম বিষয়। এপ্রিল মাসের প্রথম বিষয় হলো বৈশাখের স্মৃতি এবং দ্বিতীয় বিষয় হলো সম্পর্ক সংকট। বর্তমান ব্যস্ত জীবনে পারিবারিক, সামাজিক কিংবা ব্যক্তিগত সম্পর্কের মধ্যে নানা টানাপোড়েন, ভুল বোঝাবুঝি, দূরত্ব এসব যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আপনি কি এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? এই বিষয়ে আপনার মতামত আমাদের লিখে পাঠান। অভিজ্ঞাপন অনুষ্ঠানের এপ্রিল মাসের প্রথম বিষয় বৈশাখের স্মৃতি এবং দ্বিতীয় বিষয় সম্পর্ক সংকট। তবে শ্রোতাবন্ধু, চিঠি সরাসরি আমাদের দপ্তরে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে কোনো চিঠি নেওয়া হবে না। আমাদের মেলে চিঠি পাঠান, না হলে radioagartala@gmail.com। অবশ্যই চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-র মধ্যে হতে হবে। এবারে আপনাদের চলুন আপনাদের পাঠানো, আপনাদের লেখা কিছু চিঠি আজ আমরা আপনাদের পড়ে শোনাব। তাহলে চলুন শুরু করি। অনুষ্ঠানের প্রথম চিঠিখানা লিখেছেন ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। তিনি লিখছেন, অভিজ্ঞাপনে পক্ষের বিষয় বিত্ত বাসনা লিখতে বসে প্রথমেই বিত্ত বাসনাহীন যে মানুষটির কথা সর্বাগ্রে মনে আসে তিনি আর কেউ নয়, আমাদের একাদশ রাষ্ট্রপতি, মিসাইল ম্যান,
মহাকাশ বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম স্যার। তার কাছে প্রকৃত সম্পদ ছিল জ্ঞান, বই এবং সততা। সাধারণ জীবনযাপন করেও কিভাবে অসামান্য সাফল্য অর্জন করা যায় এবং দেশের সেবায় আত্মনিয়োগ করা যায়, কালাম স্যার তার এক অনন্য দৃষ্টান্ত। শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাসে বেনি ঘোষালদের মতো স্বার্থপর জমিদারদের দাপটে গ্রামের সহজ সরল সম্পর্কগুলো কিভাবে বিষাক্ত হয়ে ওঠে তার বর্ণনা অত্যন্ত সুচারুভাবে পাঠকের মর্মে পৌঁছে দিয়েছিলেন। সামাজিক অবক্ষয়, মানবিক সম্পর্ক অবনতির কারণ হিসেবে বিত্তবাসনা বা অর্থলিপ্সাকে দায়ী করা যেতেই পারে। বিত্তবাসনা আধ্যাত্মিক উন্নতির পরিপন্থী এবং মনুষ্যত্বের অন্তরায় বলে উল্লেখ করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ভোগ বিলাসী অপসংস্কৃতির বাইরে থেকে সাদামাটা জীবনযাপন এবং ক্ষমতার কেন্দ্রে থেকেও ব্যক্তিগত লোভ লালসা থেকে মুক্ত মানুষের সংখ্যা হয়তো বেশি নয়, তবে তারা আছেন। রাষ্ট্রের দায়িত্ব যদি সৎ নির্লোভ মানুষের হাতে পড়ে, তাহলে সহজ সরল সাধারণ জীবনযাপন ফিরে আসবে, এই আশা তো করাই যায়, তাই না? চিঠিখানা লিখেছেন ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়, বিশ্বকর্মানগর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। জীবন খাতার প্রতি পাতায় যত লেখো হিসাব নিকাশ কিছু রবে না, লুকোচুরি খেলায় যত দেয়ালে পূর্ণ হবে না। জীবন খাতা প্রতি পাতায় যত লেখো হিসাব নিকাশ কিছু রবে না। শ্রোতাবন্ধু, এবার পরবর্তী চিঠি লিখেছেন হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় অভিজ্ঞাপন, কবি নজরুল ইসলাম বলেছেন, এই দুনিয়ায় যত কিছু মানুষের মঙ্গলের জন্য সৃষ্টি হয়েছে তা শুধুমাত্র পুরুষরাই একা করে নাই, নারীরা তার সমান অংশীদার। পুরুষরা যদি অর্ধেক করে, তবে তার বাকি অর্ধেকটা করেছে নারীরা। তাই এই জগতে নারীদের অবদান অনস্বীকার্য, কেননা নারীরা অবহেলার পাত্রী নন। তাই প্রতিটি পরিবারে, সমাজে, দেশে সর্বত্র নারীদের প্রাপ্য সম্মান প্রত্যেকের দেওয়া উচিত। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় নারীরা আজও অবহেলিত। নারীদের নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠিত করার জন্য সমান তালে লড়াই চালিয়ে যেতে হচ্ছে, কেননা সকল ক্ষেত্রেই পুরুষদের সঙ্গে তাদের সমান অধিকার দেওয়া হয় না। তাই তো তাদের পরিবারের মধ্যে, সমাজে, শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে সকল জায়গাতেই লড়াই করে টিকে থাকতে হয়। এই প্রসঙ্গে তাই সীমা কাকিমার কথা খুব মনে পড়ে। আমাদের পাড়ার সীমা কাকিমা বিয়ের পর থেকে তাঁর পরিবারের মধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন নিজের আচার ব্যবহারে, সেবা শুশ্রূষায়, কর্তব্য পরায়ণতায়, সবকিছু দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন। কিন্তু মানুষের চিরদিন সমান যায় না। তাই পরিবারের মধ্যে তাদের নিয়ে কি অশান্তি চলছিল জানি না। হঠাৎ একদিন সকালে শুনি শ্যামল কাকু সীমা কাকিমাকে ছেড়ে পরিবারের কাউকে কিচ্ছু না বলেই কোথায় চলে গেছেন। তাই সীমা কাকিমা এখন একা। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে পৃথক করে দেওয়ায় তিনি তো একেবারে অথই জলে পড়ে গেছেন। কিন্তু তিনি হাল ছাড়েননি। দুই নাবালক পুত্রকে নিয়ে কিভাবে যে তিনি লড়াই করে জীবনযাত্রা অতিবাহিত করবেন, ছেলেদের লেখাপড়া শেখানোর কিভাবে হবে, এইসব চিন্তাতেই তিনি অস্থির। তাই টিকে থাকার জন্য সবসময় লড়াই তাকে চালিয়ে যেতে হচ্ছিল। ঘরে বসে রুচিশীল কাজকর্ম করে তিনি নিজের ও ছেলেদের পেটের ভাতের জোগাড় করেছেন। শুধু তাই নয়, ছেলেদের লেখাপড়া শিখিয়েছেন। সমাজে মানুষের চাহিদা মোতাবেক তিনি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে
জাঁদরেল নেতার সঙ্গে নির্বাচনে লড়াই করে জয়ী হয়েছেন। তিনি এখন জনপ্রতিনিধি। নমস্কার আনতে শ্রী হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া, কাছারিপাড়া, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। তার পরের চিঠিখানা লিখছেন সোমনাথ দাস, রানীবাজার, বাঁকুড়া থেকে। তিনি লিখছেন, প্রিয় বন্ধু অভিজ্ঞাপন। বিত্ত শব্দটির আভিধানিক অর্থ টাকা, ধন, সম্পদ, এবং বাসনা শব্দের অর্থ ইচ্ছা বা মনস্কামনা। বিত্ত বাসনা মানুষের স্বভাবজাত এবং সহজাত ধর্ম। সমাজে এবং দেশে যে সকল ব্যক্তি অর্থ, ধন, সম্পদ এবং বৈভবের অধিকারী, তারাই বর্তমান আর্থসামাজিক ব্যবস্থায় পরিবারে, সমাজে এবং দেশে সম্মান ও প্রতিপত্তি লাভ করে থাকেন। অপরদিকে যারাই নিয়মের ব্যতিক্রম, তারা মহাপুরুষ পরিচয়ে সমাজে পরিচিতি পান। এ প্রসঙ্গে স্মরণে আসে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা। তিনি জীবনে অর্থ স্পর্শ করতেন না। পূজার্চনা, ঈশ্বর সাধনার মাধ্যমে মানুষের মঙ্গল কামনা ছিল তার জীবনের লক্ষ্য। তার মূল্যবান বাণী ছিল টাকা মাটি। তার মতে টাকা বা বিত্ত বাসনা ঈশ্বর সাধনার পথে বাধার সৃষ্টি করে। সাধারণভাবে মানুষের জীবন ধারণে তিনটি প্রয়োজনীয় উপকরণ, খাদ্য, বস্ত্র, বাসস্থান। উপকরণগুলোর সংগ্রহের জন্য প্রয়োজন অর্থ। এক কথায় জীবন সংগ্রামে টিকে থাকার জন্য প্রয়োজন অর্থ উপার্জন। অর্থ উপার্জনের কারণে মানুষ দৈহিক পরিশ্রম, নানা রকম অর্থনৈতিক কার্যকলাপ এবং সেবামূলক কাজের সাথে যুক্ত থাকে। কাজ বা সেবার দ্বারা দেশের উৎপাদন বৃদ্ধি পায় এবং সামাজিক পরিষেবা অব্যাহত থাকে। অন্যদিকে সমাজের এক শ্রেণীর মানুষ বিনা পরিশ্রমে কিংবা অসৎ উপায়ে অর্থ উপার্জনের পথ অবলম্বন করেন। এক কথায় সহজ উপায়ে দ্রুত বিত্ত বাসনা চরিতার্থ করতে চায়। পরিণামে সহজ উপায়ে বিত্ত বাসনার ফলস্বরূপ ব্যক্তি, সমাজ এবং দেশের বুকে নেমে আসে বিশৃঙ্খলা, ভয়াবহ অশান্তি। নমস্কারান্তে সোমনাথ দাস, রানীরবাজার, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ। এবারে চিঠিটি লিখেছেন মানস দাস, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে। প্রিয় অভিজ্ঞাপন, মনুষ্য জন্মের এক বিশিষ্টতা বিত্ত বাসনা। একটু বড় হলেই বা বলা ভালো জগতের নানা অন্ধি সন্ধি সম্পর্কে জ্ঞান হতেই আমরা প্রথমে বিদ্যাচর্চার মাধ্যমে ডিগ্রি, ডিপ্লোমা প্রাপ্ত হতে চেষ্টা করি। নিজের মান উন্নত করার প্রয়াসের সাথে সাথে আয় উপার্জনের চেষ্টা শুরু করে দিই। এরপর আসে গৃহ নির্মাণ, সম্পদ আহরণের জন্য আকাঙ্ক্ষা। বলা বাহুল্য এটাই হলো বিত্ত বাসনা। একটাই তো জীবন, তবে একটু আরাম আয়েসের জন্য বিত্ত আহরণে দোষ কি? না না, এমনিতে কপট, তাতে দোষ নেই। শুধু টালির চালের ঘরে ডাল ভাতে, শাক ভাতে কি জীবন যাবে? শুধু শক্ত তক্তপোষে শুয়ে কি জীবন কাটাতে হবে? দিন আনা দিন খাওয়া করে কতকাল চলবে? অতএব অর্থ, প্রতিপত্তি, বিত্ত নিশ্চয়ই দরকার। হ্যাঁ, এ কথা কিছু দূর অবধি সঠিক, তবে শতভাগ নয় বোধ হয়। বিত্ত বাসনা তত দূর পর্যন্তই ভালো যেখানে মানুষ মনুষ্যত্ব অর্জন করতে বাধা না পাবে এবং তা বজায় রাখতে পারবে। বিত্তের জন্য হন্য হয়ে ঘোরা, শালীনতা, সুবচন, সৎচিন্তা, সদাচরণ বিসর্জন দেওয়া, অসৎ পথে বিত্ত বৈভব অর্জন করা, অসহায় বিপন্ন মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের সম্পদ থেকে বঞ্চিত করা যদি বিত্ত বাসনা চরিতার্থ করার একমাত্র উপায় হয়, তবে ধিক সে উদ্যোগকে। সকলের মনে রাখা উচিত জীবন একটাই। প্রয়োজনের অতিরিক্ত বিত্ত বৈভব যদি মানুষ থেকে কসাইতে পরিণত করে, নাই বা হলো তার অর্জন। যার অনেক আছে তার থেকে যার কিছু নেই বা খুবই স্বল্প আছে, তাকে যদি কিছু দেয়া যায়, সেই আনন্দ বিত্ত বাসনার আনন্দ থেকে কয়েক গুণ বেশি। এটি পরীক্ষিত সত্য। সকল বন্ধুদের মঙ্গল কামনা করি এবং চৈতির শুভ কামনা জানাই। বিনীত মানস দাস, মাইকেল নগর, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।
এবারে সর্বশেষ চিঠিখানা পড়ছি। চিঠিখানা লিখেছেন গৌরব চক্রবর্তী, কৃষ্ণনগর আগরতলা থেকে। আর তার বিষয় মার্চ মাসের দ্বিতীয় পক্ষের বিষয় বিত্ত বাসনা নিয়ে। তিনি কি লিখেছেন চলুন এবারে শুনি। আমার প্রিয় অভিজ্ঞাপন, জীবনের প্রতিটি মৌলিক প্রয়োজন মেটানোর জন্য দরকার অর্থের, তাই অর্থ ছাড়া জীবন চলে না। আবার অর্থের অভাবে জীবনে নেমে আসে অশেষ দুঃখ যন্ত্রণা, তাই অর্থ অত্যাবশ্যকীয় বস্তু। আপাত দৃষ্টিতে অর্থ মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের নিয়ামক হলেও সেই অর্থই অনেক সময় অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। যখনই মানুষ প্রয়োজন মিটিয়ে অর্থের পেছনে অন্ধের মতো ছুটে, তখনই সমস্যা শুরু হয়। ভোগবাদী দর্শনের মূল কথা বেশি অর্থে অপার আনন্দ, এমন বিশ্বাসে বিশ্বের বহু মানুষ অর্থের পিছে ছুটে অন্ধ হয়ে, ফলে অন্যের উপর অত্যাচার, অন্যায়, অনাচার, দুর্নীতি করে এবং দুর্বলকে শোষণ করে ঠকিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলে। অর্থকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে, পিতা পুত্রে, স্বামী স্ত্রীতে বিবাদ, দ্বন্দ্ব, কলহ লেগেই আছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই অনেক লোমহর্ষকর ঘটনা চোখে পড়ে, যার অধিকাংশই অর্থের কারণে সংঘটিত হয়। অর্থের লোভে মানুষ চুরি, ডাকাতি, ছিনতাই, এমনকি হত্যার মতো জঘন্য পাপাচারে লিপ্ত হয়। অর্থের লালসা মানুষের নৈতিক অধঃপতন ঘটায়। অর্থ সম্পদের কারণেই রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধের দামামা বেজে উঠেছে। জীবন ধারণের জন্য অর্থের আবশ্যকতা থাকলেও এর মোহে কখনোই নীতি বা বিবেক বিসর্জন দেওয়া উচিত নয়। বিত্ত অস্থায়ী, কিন্তু মানুষের চরিত্র স্থায়ী। পৃথিবীর সব ধর্মগ্রন্থেই কাম, ক্রোধ এবং লোভ বর্জনের কথা বলা হয়েছে। অর্থকে যদি মানবিক এবং নৈতিক উপায়ে নিয়ন্ত্রণ করা যায়, তবে অর্থ অনর্থের বদলে মানুষের কল্যাণে ব্যবহার করা সম্ভব। ধন্যবাদ অন্তে গৌরব চক্রবর্তী, কৃষ্ণনগর, আগরতলা। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিলে তিলক কাটিলে, ভোলে কি চিকন কালা। নাকে তিলক কাটিলে কামনা থাকিলে, ভোলে কি চিকন কালা। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। শ্রোতা বন্ধু, এবার তথ্যাবলী। ত্রিপুরা সরকার 2026 সালের মার্চ মাস থেকে নেক্সট জেন HRMS চালু করছে। এই প্রেক্ষিতে 100% বেতন বিল নেক্সট জেন HRMS এর মাধ্যমে নিশ্চিত করার লক্ষ্যে হেড অফিস এবং ডিডিওদের জানানো যাচ্ছে যে CTOS পোর্টালটি আজ অর্থাৎ 29শে মার্চ 2026 পর্যন্ত খোলা রাখা হবে। যদিও আজ ছুটির দিন, তবুও বেতন বিল প্রক্রিয়াকরণের আবশ্যিকতার কথা বিবেচনা করে সমস্ত ডিডিওদের এই বর্ধিত সময়ের মধ্যে অবশ্যই 100% বেতন বিল সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজ 29শে মার্চ বিকেল 5টায় প্রিয়লাল স্মৃতি ভবন, আড়ালিয়ায় জেলা তথ্য সংস্কৃতি কার্যালয়, পশ্চিম ত্রিপুরার আয়োজনে শুরু হচ্ছে লালন উৎসব 2025-26। এবারে জানিয়ে দিচ্ছি আরো একটি তথ্য। চৈত্র মেলা সংক্রান্ত ফর্ম জমা দেওয়ার নির্ধারিত তারিখ, যা পূর্বে 26শে মার্চ 2026 তারিখে নির্ধারিত ছিল, তা পরিবর্তন করে 30শে মার্চ 2026 তারিখে নির্ধারণ করা হলো। উল্লেখ্য যে এই বিজ্ঞপ্তিটি পূর্ববর্তী বিজ্ঞপ্তির আংশিক সংশোধন স্বরূপ জারি করা হয়েছে। অন্যান্য শর্তাবলী যা পূর্বে ছিল তা অপরিবর্তিত থাকবে। সকল সংশ্লিষ্ট ব্যক্তিকে উক্ত
পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। অনুরোধ করেছে আগরতলা পৌর নিগম। এবার কাজের খবর। ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর হিসেবে যোগদানের জন্য বর্তমানে অনলাইনে রেজিস্ট্রেশন চলছে এবং আগামী 1 এপ্রিল 2026 পর্যন্ত চলবে। www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ এই ওয়েবসাইটেই পাওয়া যাবে। রাজ্যের সকল যোগ্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে নিকটবর্তী ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে অনলাইন রেজিস্ট্রেশনের জন্যও যোগাযোগ করা যেতে পারে। তাছাড়া উত্তর পূর্বাঞ্চল পরিষদ সচিবালয়, শিলং এনইসি সচিবালয়ের জুনিয়র কনসালটেন্ট আইপিআর এর জন্য একটি চুক্তিবদ্ধ পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হয়েছে। বিস্তারিত বিবরণ এনইসি ওয়েবসাইট www.necouncil.gov.in এ উপলব্ধ রয়েছে। পূরণ করা আবেদনপত্র 17 এপ্রিল 2026 মধ্যে ডিরেক্টর এর কাছে রুম নম্বর 405 নিগ্রিন হিলস, শিলং 793003 এর নিকট জমা করতে হবে। শেষ তারিখের পর গৃহীত আবেদনপত্র বিবেচনা করা হবে না। শ্রোতাবন্ধু, এছাড়াও রয়েছে বিএসএনএল এর সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়ার একটি বিজ্ঞপ্তি। শূন্য পদ 120টি। শিক্ষাগত যোগ্যতা বিই বিটেক পাস হতে হবে। বয়স 21 থেকে 30 বছর, তবে অবশ্যই সংরক্ষিত ক্ষেত্রে ছাড় রয়েছে বয়সের, এবং শূন্য পদেও রয়েছে সংরক্ষণ। অনলাইনে দরখাস্ত করার শেষ দিন আগামী 31 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আগরতলা সহ সারা দেশেই হবে। বিস্তারিত কল লেটারে জানানো হবে। আর বিস্তারিত জানতে দেখে নিতে পারেন বিএসএনএল এর ওয়েবসাইট। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন চলে যাই স্বাস্থ্য সম্পর্কিত কিছু টুকিটাকিতে। আজকের হেলথ হিন্সে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো হজমের গোলমাল। নিয়মিত খাবার, অনিয়মিত খাবার, তাড়াহুড়ো করে খাওয়া এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার কিংবা মানসিক চাপ, এই সব কিছু মিলেই আমাদের হজমের সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায়। ফলে গ্যাস, অম্বল, পেট ফাঁপা এবং অস্বস্তি এসব যেন নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে। তবে কিছু সহজ ঘরোয়া অভ্যেস এই সমস্যাকে অনেকটাই কমাতে পারে। প্রথমেই বলি, খাবার খাওয়ার পর 1 চিমটে ভাজা জিরে গুঁড়ো সামান্য লবণ মিশিয়ে খেলে হজমের বেশ উপকার পাওয়া যায়, কারণ জিরে আমাদের পাচনতন্ত্রকে সক্রিয় করতে সাহায্য করে। এছাড়া গরম জলে আদা কুচি দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে সেই জল একটু একটু করে খেলে গ্যাস বা অম্বল কমে। আরও একটি সহজ উপায় হলো খাবারের পরে 1 কাপ টক দই। দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকে বাড়িয়ে হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে। আর ভুলে গেলে চলবে না, ধীরে ধীরে ভালো করে খাবার চিবিয়ে খাওয়া দরকার, কারণ হজম প্রক্রিয়া শুরুই হয় আমাদের মুখ থেকে। মনে রাখবেন, সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শ্রোতাবন্ধু, এবার অভিজ্ঞাপনে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে এবং আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে, যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 20.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 38%। একটি সতর্কবার্তাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। রাজ্যের উত্তর জেলা, ঊনকোটি, খোয়াই সহ পশ্চিম ত্রিপুরা জেলার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আর শ্রোতাবন্ধু, আর এর সাথে সাথেই আমাদের আজকের অভিজ্ঞাপন থেকেও বিদায় নেওয়ার পালা।
আজ অভিজ্ঞাপনে ছিলাম আমি আরজে চিন্ময়। এবং আমি সুস্মিতা আচার্য। খুব 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 ভালো থাকুন, ভালো কাটুক আজকের দিনটি। বন্ধু এসো তুমি, হাতে আমার হাতে রাখো, রাখবো যে কথা আমি, থাকো পাশে থাকো। বন্ধু এসো তুমি, হাতে আমার হাত রাখো, রাখবো যে কথা আমি, থাকো পাশে থাকো। স্বপ্নেরা এই পথ আলো ছায়া ঘেরা, এই মনে একা স্বপ্নেরা, আজ সাথী হবে কি তুমি, কেন মন অত ভাবো। বন্ধু এসো তুমি, তুমি হাতে আমার। আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণ পরেই আপনারা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতী সংবাদ এবং তারপরেই শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।